আমাদের টপিক হচ্ছে কম্বিনেশন অফ সিম্পল হারমোনিক মোশন। ঠিক আছে, কথা থেকে আসে যে কম্বিনেশন অফ সিম্পল হারমোনিক মোশন, দ্যাট মিনস মোর দ্যান ওয়ান কি অসিলেশন ইউ উইল অ্যাড, রাইট? তো সেখান থেকে যেটা আসে যে দেখো, টু হারমোনিক মোশন যে অলওয়েজ পিরিয়ডিক হবে এমন কোনো কথা নেই। তাহলে আমরা হ্যাঁ কেমন, তাহলে যেটা হবে যে ইট ইজ পিরিয়ডিক অনলি ইফ ফ্রিকোয়েন্সি অফ ওয়ান মোশন ইজ অ্যান ইন্টিগ্রাল মাল্টিপল অফ আদার্স। ওকে, আদার্স ফ্রিকোয়েন্সি। তাহলে এটা কীভাবে ইয়ে করা যায়? আমরা ধরে নিই যে দুটা হারমোনিক মোশন আছে, দ্যাট ইজ একটা হচ্ছে দেখো x1 আর একটা হচ্ছে x2, রাইট? তাহলে বা এটাও বলা যায় যে x1t, যেহেতু t এর সাপেক্ষে আমরা করি এটা, তাহলে t এর সাপেক্ষে নিতে পারি x1t আর একটা হচ্ছে x2t। তাহলে x1t হচ্ছে কি, এটা একটা ডিসপ্লেসমেন্ট, রাইট? হারমোনিক মোশন কি হয়, অসিলেট করে, তাহলে একটা ডিসপ্লেসমেন্ট সে কি করে, ট্রাভেল করে, রাইট? তাহলে আমাদের যদি ফার্স্ট ওয়ান যদি এটা হয় যে x1t হচ্ছে a1, অলরেডি আমরা করেছি এটা, a1 cos ওমেগা, এরা কিসের, ওয়ানের, তাই না? আমরা এর আগে করেছি একটা সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে। তাহলে এটা ওয়ানটা ধরে নিলাম আমরা, ওমেগা 1t প্লাস ফাই 1, রাইট? আর একটা মোশন ধরে নিলাম x2t ইকুয়াল a2 cos ওমেগা 2t প্লাস ফাই 2। হ্যাঁ, তাহলে দুটো মোশন এখানে, তাহলে দুটো মোশনকে আমরা কি করব, অ্যাড করব। তাহলে আমরা কনসিডার করলাম কি, দুটো ইকুয়েশন x1 অ্যান্ড x2। তাহলে এটা কম্বাইন করব কিভাবে, কনসিডার দ্য সুপারপোজিশন অফ টু সিম্পল হারমোনিক মোশন। সুপারপোজিশন যখন হবে, সুপারপোজ করা, হ্যাঁ, তখন কি হবে, দুটো মিলে একটাতে পরিণত হবে, দ্যাট ইজ xt। তাহলে xt ইকুয়ালস আমরা কি লিখতে পারি, x1t1 প্লাস x2t2, রাইট? তাহলে আমরা ইকুয়েশনটা বসায় দিই, ভ্যালুগুলো বসায় দিই। ওকে, তাহলে সেক্ষেত্রে যেটা হবে যে দ্য ফার্স্ট মোশন x1t ইজ পিরিয়ডিক উইথ পিরিয়ড অফ t1 ইকুয়ালস 2π/ω1। আমাদের কমন ইকুয়েশন যেটা ছিল সেটা কি ছিল, t ইকুয়ালস 2π/ω, রাইট? হ্যাঁ, যেহেতু এখানে দুটা মোশন, তাহলে দুটা মোশনের পিরিয়ড কি হবে, আলাদা আলাদা হবে। তাহলে ফার্স্ট ওয়ানেরটা কি হবে, t1 ইকুয়ালস 2π/ω1, অ্যান্ড সেকেন্ড যে পিরিয়ডটা হবে সেটা পিরিয়ডিক হবে এবং তার টাইম পিরিয়ড কত হবে, t2 ইকুয়ালস 2π/ω2। ঠিক আছে, এখন বাকিটা হচ্ছে যে ক্লিয়ারলি দ্য সাম অফ বোথ অনলি পিরিয়ডিক ইফ nt1 ইকুয়ালস mt2। n এবং m কি হবে, ইন্টিজার্স। ইন্টিজার্স মানে নাম্বার, একটা হোল নাম্বার হবে, পজিটিভ নাম্বার, পজিটিভ হোল নাম্বার। ওকে, আচ্ছা স্যার, এই ক্ষেত্রে কি আমরা ওয়েভটা এভাবে দিচ্ছি, ওই পাশ থেকে আরেকটা সেম আসতে পারে, হ্যাঁ, নাকি এইটাই আবার 180 ডিগ্রি ঘুরে আসতেছে, মানে না এটা সুপারপোজে হচ্ছে? সুপারপোজ, যেমন এটা একটা হয় না, যদি এখানে একটা, এখান থেকে ধরলাম যে অসিলেশনটা যাচ্ছে, ঠিক আছে, তাহলে এখান থেকে যদি এইটাই আবার কি করে, সুপারপোজ করবে, তাই না? হ্যাঁ, কেমন কেমন ব্যাক হলে তো স্যার সুপারপোজ করে জিরোতে চলে আসবে, জিরোতে চলে আসবে, নিউট্রাল হয়ে যাবে। যদি যেটা তুমি বলছো যে যদি এই দিক থেকে আবার এটা ব্যাক করে, বাট আমরা যদি করি কি, দুটো অসিলেশনকে যদি আরেকটা অসিলেশন যদি এখান থেকে আবার জাস্ট এখান থেকে স্টার্ট করতে পারে, অথবা উপর থেকেও করতে পারে, এরকমও করতে পারে। হ্যাঁ, তাহলে এটার অ্যামপ্লিটিউড যে সেম হবে এমন না, অ্যামপ্লিটিউড আলাদা হতে পারে।
সেক্ষেত্রে কি হবে, এটাই বলা হচ্ছে যে ইন্টিগ্রাল মাল্টিপল অফ আদার ফ্রিকোয়েন্সিস। তাহলে এরকম অনেকগুলো ফ্রিকোয়েন্সি হতে পারে, তাহলে সবগুলোই ইন্টিগ্রাল করলে কি হবে, আমরা সুপারপোজিশন ইকুয়েশনটা পাবো। Is it clear? Okay then. So let's go the next one. দেখো, তাহলে এর আগে আমরা করলাম কি, একটা নর্মাল পেন্ডুলামের ক্ষেত্রে, তাই না? এখন একটা আসলে টর্সনাল পেন্ডুলাম। তাহলে অনেক ধরনের পেন্ডুলাম আছে, এর মধ্যে টর্সনাল পেন্ডুলাম এবং যেটা আমরা পিরিয়ডিক নিই আর কি, পেন্ডুলাম, নর্মাল পেন্ডুলাম যেটা। তাহলে এই দুটো খুব ইম্পর্টেন্ট। টর্সনাল পেন্ডুলামটা অ্যাকচুয়ালি কি, টাইপটা দেখো, ডায়াগ্রাম দেখেই বোঝা যাচ্ছে এটা একটা ডিস্ক, তাই না? তাহলে ডিস্কটা কি করা হচ্ছে, একটা স্ট্রিংয়ের মাধ্যমে ঝুলিয়ে দেওয়া হচ্ছে। আর এর আগে যে পেন্ডুলামটা আমরা করেছি সেটা কি, একটা বব ছিল একটা। তাহলে স্ট্রিং দিয়ে আমরা এটাকে, ওটাকেও কি করতাম, আমরা একটা বব দিয়ে ঝুলিয়ে দিতাম। কিন্তু ওটার ক্ষেত্রে একটা জিনিস ছিল যে ওটা এক পাশ থেকে আরেক পাশে অসিলেট করতো, তাই না? বাট এই টর্সনাল পেন্ডুলামের ক্ষেত্রে যেটা হয়, ডিস্কটাকে ঘুরিয়ে দেওয়া হয়। তাহলে ডিস্কটা একবার এদিকে যাচ্ছে, একবার এদিকে যাচ্ছে, হাফ টার্ন করছে আর কি, সেমি সার্কুলার মোশন। ঠিক আছে? তাহলে সেমি সার্কুলার, তাহলে সে কি করবে, একটা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হবে না, যখন সে তার স্টেশনারি পজিশন থেকে সে মুভ করবে, তখন ইট উইল ক্রিয়েট অ্যান অ্যাঙ্গেল, রাইট? ওকে, এটাকে বলা হয় অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। আমরা কিন্তু আগেও করেছি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, রাইট? ওই পেন্ডুলামের ক্ষেত্রেও হয়। তাহলে এটা হচ্ছে, তাহলে এই যে ডিস্কের ক্ষেত্রে যে অসিলেশনটা হচ্ছে সেটাকে আমরা কি ধরনের অসিলেশন বলবো, অ্যাঙ্গুলার অসিলেশন, রাইট? অ্যাঙ্গুলার অসিলেশন। তাহলে দেখো, এই টর্সনাল পেন্ডুলাম কনসিস্ট অফ এ ডিস্ক সাসপেন্ডেড ফ্রম এ ওয়্যার হুইচ ইজ দেন টুইস্টেড অ্যান্ড রিলিজড রেজাল্টিং ইন দ্য অসিলেটরি মোশন। তাহলে এটা টুইস্ট করবে, তাই না? এরকম করে ঘুরবে, হাফ টার্ন। ওকে, তাহলে দ্য oscillatory motion is caused by the restoring torque which is proportional to the angular displacement. তাহলে এটা কার প্রপোর্শনাল হবে, মোশনটা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের প্রপোর্শন হবে। ঠিক আছে? সেখানে ইনার্শিয়া একটা ব্যাপার থাকবে। তাহলে আমরা ইকুয়েশনটা থেকে দেখি একটু। এখানে কি হচ্ছে, রেস্টোরিং টর্ক, টাউ ফর, এটা কি, এটার নাম কি, টাউ। টাউতে কি বলা হয়, টর্ক। তাহলে রেস্টোরিং টর্ক ইকুয়ালস কি লেখা যায়, আই ইন্টু ডি স্কোয়ার থিটা বাই ডিটি স্কোয়ার। হ্যাঁ, এটা হচ্ছে ইকুয়েশন, মূল ইকুয়েশনটা। তাহলে আইটা কি, আই ইজ দ্য রেস্টোরিং বা রেশনাল ইনার্শিয়া, ওকে, of the disk about the twisting axis, and k is a constant, equals কি লেখা যায়, মাইনাস কে থিটা। দ্যাট ইজ, এটাকে তুমি কে ধরে নিতে পারো, আই ইন্টু ডি স্কোয়ার বাই ডিটি স্কোয়ারকে কে ধরে নেওয়া যায়। তাহলে কে যেহেতু প্রপোর্শনাল, তাহলে এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। তাহলে মাইনাস কে থিটা, একই জিনিসই আসতেছে, কেন মাইনাস সাইন আসবে, আমরা এর আগে পড়েছি। হ্যাঁ, রেস্টোরিং ফোর্সটা কোন দিকে অ্যাক্ট করে, অপোজিট দিকে, যেদিকে মুভ করবে তার অপোজিট দিকে। ঠিক আছে, এই জন্য এটা নেগেটিভ সাইন হলো। তাহলে দিস ইকুয়েশন ইজ এক্স্যাক্টলি দ্য সেম অ্যাজ SHM উই হ্যাভ অলরেডি ডিসকাস বিফোর, রাইট? আমরা আগেও কিন্তু এই ধরনের ইকুয়েশন করেছি এর আগেও। তাহলে এখানে খালি একটু কি হচ্ছে, টার্মটা চেঞ্জ হয়ে যাচ্ছে। টর্সনাল পেন্ডুলামের ক্ষেত্রে যেটা আসতেছে রেস্টোরিং টর্ক, আর এর আগে যেটা করেছি আমরা রেস্টোরিং
ফোর্স, ইনার্শিয়া, এই যে লেখা আছে আই ইজ দ্য রেশনাল ইনার্শিয়া অফ দ্য ডিস্ক অ্যাবাউট দ্য টুইস্টিং অ্যাক্সিস, যেদিকে টুইস্ট করবে এটা ইনার্শিয়া মানে কি বলো? একটা বাস ধরো আচ্ছা, চলতেই থাকতেছে, একটা হচ্ছে যে জড়তা, যেটা রাইট, ভেরি গুড, দ্যাটস গুড। জড়তা, যেমন তুমি বসে আছো, এখন তুমি উঠতে গেলে কি হবে? তোমার মন চাবে যে আমি বসেই থাকি, উঠতে ইচ্ছা করবে না, তার হ্যাঁ পজিশন থেকে উঠতে তখন কষ্ট হয় একটু, তাই না, অনেকক্ষণ বসে থাকলে। তাহলে এটাকেই বলা হয় আসলে ইনার্শিয়া, যদি একদম খাঁটি বাংলায় বলো। আচ্ছা, হ্যাঁ আমি এই জন্য বলেছি যে এখন থেকে যে কাজটা করবো, অ্যাটলিস্ট ইংলিশ টার্মগুলো একটু বোঝার চেষ্টা করো, হ্যাঁ দুটো রিলেট করো, যদি না বোঝো অবশ্যই জিজ্ঞেস করবো, আমরা দুটোকে রিলেট করে আমরা চেষ্টা করব যে ইংলিশ টার্মগুলোকে মানে অ্যাচিভ করা, ঠিক আছে, সেটা কাজে লাগবে। এনিওয়ে, তাহলে এখান থেকে যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে এর আগে আমরা টাইম পিরিয়ডটা করেছিলাম, এখানে টাইম পিরিয়ডে খালি একটু চেঞ্জ আসবে, টি ইকুয়ালস 2π√i/k, আর আমরা আগে করেছিলাম কি L/g, ঠিক আছে। তাহলে এখানে টাইম পিরিয়ডটা টি ইকুয়ালস 2π√i/k, ওকে। স্যার এই কনস্ট্যান্ট ইনার্শিয়ার ভ্যালুটা বের করে কিভাবে স্যার? মানে এটা মানে সায়েন্টিস্টরা বের করে কি মেশিন ইনার্শিয়া তো বের করা যায় না, এটা না এটাই যেমন এই ইকুয়েশন থেকেও তো বের করা যায়, এটা কনস্ট্যান্ট আছে কে এর ভ্যালু তুমি যদি জানো তাহলে আই ইকুয়ালস বের করা যাবে না, আইকে সাবজেক্ট করো। টাইম পিরিয়ড তো তুমি এক্সপেরিমেন্ট থেকেই নিয়ে নিচ্ছ, তাই না, তাহলে ইকুয়েশন থেকেও আয়ের ভ্যালু বের করা যায়। আচ্ছা, এটা গেল হচ্ছে টাইম পিরিয়ড। আর ডিসপ্লেসমেন্টের ইকুয়েশনটা কি, এটাও সিমিলার অনেকটা নর্মাল পেন্ডুলামের মতোই, থিটা টি ইকুয়ালস এ কজ ওমেগা টি প্লাস ফাই। তাহলে টরশনাল পেন্ডুলামের ক্ষেত্রে আমরা তিনটা ইকুয়েশন পেলাম, হুইচ ইজ সিমিলার টু সিম্পল পেন্ডুলাম। ফার্স্ট থিং হচ্ছে যে রেস্টোরিং টর্ক ইকুয়ালস মাইনাস কে থিটা, দেন হুজ টাইম পিরিয়ড ইজ টি ইকুয়ালস 2π√i/k। হ্যাঁ, টার্মগুলো তো আমরা জানি, আই হচ্ছে ইনার্শিয়া, কে কনস্ট্যান্ট, ঠিক আছে, আর টি হচ্ছে টাইম পিরিয়ড। আর ইকুয়েশন যেটা হচ্ছে ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন, যেটা থিটা টি ইকুয়ালস এ কজ ওমেগা টি প্লাস ফাই। এই থিটা হচ্ছে যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, যেহেতু এখানে লিনিয়ারলি যাচ্ছে না, লিনিয়ার গেলে কি হতো এক্স টি, আমরা এর আগে যেটা করেছি ইকুয়েশনটা এক্স টি, তাহলে এখানে আসবে কি থিটা টি। ইজ ইট ক্লিয়ার? ওকে দেন, স্যার ফাইটা কি স্যার? ফাইটা কি ফেজ ফাই একটা ফেজ ডিফারেন্স অ্যাঙ্গেল, ঠিক আছে। বাংলায় জন্য কি বলে এটাকে? আচ্ছা, গুড। তো বাংলায় তো কঠিন লাগছে, হ্যাঁ আচ্ছা, আমি এই ডায়াগ্রামটা পরে দেখাবো তোমাদেরকে, শুধু ডেফিনেশনটা দেখাচ্ছি, ডায়াগ্রামটা আমার ইয়ে করতে ভুলে গেছি আর কি। টু বডি অসিলেশন, ওকে। তাহলে এ সিস্টেম অফ টু অসিলেশনস লিঙ্ক টুগেদার ইন সাচ এ ওয়ে দ্যাট দেয়ার ইজ মিউচুয়াল এক্সচেঞ্জ অফ এনার্জি বিটুইন দেম ইজ কল্ড কাপল সিস্টেম বা টু বডি অসিলেশন, ঠিক আছে। যেটা হয় কি যে অনেক সময় হয় যে দুটো সিস্টেম থাকে, দুটো ম্যাস বা দুটো অসিলেশন। ইয়েস, কাম অন, হোয়ার ইউ লেট? ও ওকে দেন। তাহলে এ সিস্টেম অফ টু অসিলেশনস লিঙ্ক টুগেদার, তাহলে দুটো অসিলেশনকে যদি আমরা লিঙ্ক করি
তাহলে তাদের মধ্যে মিউচুয়ালি কি হয়, এনার্জি এক্সচেঞ্জ হয়, ঠিক আছে। তারা এনার্জি এক্সচেঞ্জ করে মিউচুয়ালি একটা আর একটার সাথে। তাহলে সেই সিস্টেমটাকে কি বলা হয়, কাপল সিস্টেম বলে, অথবা টু বডি অসিলেশনও বলে। ওকে, the oscillation of such a system are called coupled or two body oscillations. Okay, the example of coupled system areas under, দেখো তাহলে আমরা এটা কিভাবে তৈরি করতে পারি এক্সপেরিমেন্টালি, পেন্ডুলাম একখানে করে হ্যাঁ করতে পারি। তাহলে টু বডি যেহেতু আমরা বলছি, দুটো বডি নিয়ে কাজ করি, বা দুটো বব অথবা দুইটা ম্যাস, ঠিক আছে, দুইটা ম্যাস আমরা অ্যাড করতে পারি কি দিয়ে, স্প্রিং দিয়ে, রাইট। তাহলে দেখো এখানে ফার্স্ট ওয়ান একটা এক্সাম্পল দেওয়া আছে যে টু ম্যাসেস অ্যাটাচ টু ইচ আদার বাই থ্রি স্প্রিংস বিটুইন টু রিজিড সাপোর্টস। একটা সাপোর্ট থাকলো, দুটা ম্যাসকে তুমি ঝুলিয়ে দিলা স্প্রিংয়ের সাথে, অথবা লিনিয়ারলি একটা স্প্রিং থাকলো, একটা ম্যাস, দেন একটা স্প্রিং, দেন একটা ম্যাস, তারপরে এটা আবার আর একটা রিজিড বডির সাথে কানেক্ট করে দিলাম, ঠিক আছে, লাইক জাস্ট লাইক দিস ওয়ান। ধরলাম এটা একটা রিজিড বডি, ওকে। তাহলে এখানে একটা স্প্রিং থাকবে, এর সাথে কি করলাম, একটা ম্যাস অ্যাড করে দিলাম, ঠিক আছে। তাহলে এটার সাথে আর একটা স্প্রিং থাকলো, ওকে, দিয়ে আর একটা ম্যাস ঝুলিয়ে দিলাম, তারপর আর একটা স্প্রিং থাকলো, এটা আর একটা রিজিড বডি। এরকম দুটো ম্যাস আমরা কি করলাম, অ্যাড করে দিলাম। লেট ইট ইজ M1, দিস ইজ M2, রাইট। তাহলে দেখো এক্সাম্পলটা দেখে এখন তাকাও। তাহলে টু ম্যাসেস অ্যাটাচ টু ইচ অফ, অ্যাটাচ টু হবে আর কি, ইচ আদার বাই থ্রি স্প্রিংস বিটুইন টু রিজিড সাপোর্টস, যেটা ডায়াগ্রামে আছে, ওকে। তাহলে দ্য মিডল স্প্রিং ক্যান বি ভিউড অ্যাজ এ কাপলিং বিটুইন দ্য ড্রাইভিং সিস্টেম অ্যান্ড ড্রাইভিং সিস্টেম। তার মানে আমরা কি করতে পারি, মাঝখানে যে স্প্রিংটা আছে সেটাকে হয় কম্প্রেস করব, না হলে কি এক্সপ্যান্ড করব, তাই না। তাহলে এটা হয় এদিকে যাবে, না হলে এদিকে আসবে। তাহলে এটা ড্রাইভিং, অনেক সময় ড্রাইভিং ফোর্স হিসেবে কাজ করবে, আবার ড্রাইভেন হিসেবেও কাজ করতে পারে। দ্যাট মিনস তুমি যদি পিছনে নিয়ে আসো, যেমন কম্প্রেস করবে, ঠিক আছে। তাহলে এইটা একটা সিস্টেম আছে। আর একটা সিস্টেম হচ্ছে দ্য টু সিম্পল পেন্ডুলাম হ্যাঙ্গিং ফ্রম দ্য সেম রিজিড সাপোর্টস উইথ দেয়ার ববস অ্যাটাচ টু ইচ আদার বাই স্প্রিং। দ্যাট ইজ, আমরা যে পেন্ডুলাম যে ইয়ে করেছিলাম, যে একটা রিজিড বডি থেকে কি করলাম, একটা স্প্রিংয়ের সাথে একটা বব ঝুলিয়ে দিলাম, ঠিক আছে। ধরো এখান থেকে হয়তো বা আর একটা কি করব, আর একটা স্প্রিংয়ের মাধ্যমে আর একটা বব ঝুলিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এটার ওয়েটটাও নিচের দিকে অ্যাড করবে, এটার ওয়েটটাও নিচের দিকে অ্যাড করবে, কারণ এটাকে ধরে, হ্যাঁ হ্যাঁ দুটো দেওয়া যায়, অনেকগুলো দেওয়া যায়। এক পাশ থেকে, হ্যাঁ এক পাশ থেকে তুমি যদি ইয়ে করো, অসিলেট করো, তাহলে একটার পর একটা ইয়ে করবে, আর লাস্টটা নাও করতে পারে। তা এটা আসলে মানে অনেকগুলোই সিস্টেম আছে আর কি। এটা হ্যাঁ, এটা আর তোমার অ্যাঙ্গেল নিতে হবে আবার, ঠিক আছে। এখান থেকে একটা অ্যাঙ্গেল চলে যাবে, যদি এটাকে আমরা মুভ করাই তাহলে এখানে একটা অ্যাঙ্গেল তৈরি করবে, নিচে আর একটা অ্যাঙ্গেল তৈরি করবে। এনিওয়ে, মানে এই অনেকগুলো এক্সাম্পল দেওয়া যায়। তাহলে আমরা দুটো এক্সাম্পল এখানে শিখলাম টু বডি অসিলেশনের ক্ষেত্রে। তাহলে এটার মেইন পারপাসটা কি, কাপল তৈরি করা, একটা সিস্টেম তৈরি করা যেখান থেকে যাদের মধ্যে কি হবে, এনার্জি এক্সচেঞ্জ হবে। এক্সচেঞ্জ করবে, ডেফিনেটলি বাড়তেও পারে কমতেও পারে, ঠিক আছে। একজন গেইন করলে আরেকজন কি করবে, লুজ করবে, ঠিক আছে। তাহলে এনার্জি এক্সচেঞ্জ করবে, মোট কথা দুটো বডির মধ্যে এনার্জি এক্সচেঞ্জ হবে।
তাহলে টু বডির যে প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করার ক্ষেত্রে আমরা এই টু বডি অসিলেশনটা ইউজ করি। ঠিক আছে, ওকে, নেক্সট অন। এগুলো ছোট ছোট টপিক অ্যাকচুয়ালি আমরা আচ্ছা দেখো, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, রিডিউস ম্যাথ। তাহলে রিডিউস ম্যাথটা কি আসলে ইন ফিজিক্স? তাহলে ইন ফিজিক্স দ্য রিডিউস ম্যাথ ইজ দ্য ইফেক্টিভ ইনার্শিয়াল ম্যাথ অ্যাপিয়ারিং ইন দ্য টু বডি প্রবলেম অফ নিউটনিয়ান মেকানিক্স। ইট ইজ কোয়ান্টিটি হুইচ অ্যালাউজ দ্য টু বডি প্রবলেম টু বি সলভড। মানে টু বডির যে প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করার ক্ষেত্রে সাধারণত আমরা এটা অ্যাপ্লাই করি। অ্যাকচুয়ালি এটা কী করি, রিপ্লেস করি। এই ক্ষেত্রে যেটা হয় যে দুটা ম্যাথকে একখানে করে আমরা একটা ম্যাথকে রিপ্লেস করি, ম্যাথটাকে রিডিউস করা হয় আর কি। কিন্তু একটা জিনিস মনে রাখবা যে সেক্ষেত্রে গ্র্যাভিটেশনাল ফোর্স কখনোই কিন্তু রিডিউস হবে না, কখনোই, এটা কনস্ট্যান্ট, রাইট? তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স উইল বি কনস্ট্যান্ট, বাট আমরা কি করতে পারি, জাস্ট একটা ম্যাথকে, দেখো পরেই আছে, উই ক্যান রিপ্লেস ওয়ান ম্যাথ ইনক্লুডিং টু ম্যাথ, এমনভাবে সেট করব যেটা কি করবে, যেটা তার চাইতে কম হবে। ঠিক আছে, দেখো এখানে in the completion one mass can be replaced with the reduced mass if this is compensated by replacing the other mass with the sum of both masses. ঠিক আছে, দুটো ছোট ম্যাথ দিয়ে আমরা কী করতে পারি, M1 এবং M2 হতে পারে, সেটা দিয়ে কী করবো আমরা, একটা ম্যাথকে রিপ্লেস করে এটাকে রিডিউস করব, মানে ওটাকে রিডিউস ম্যাথ বলা হচ্ছে আর কি। ইকুয়েশনটা দেখলে ভালো করে বুঝতে পারবো তোমরা রিডিউস ম্যাথটা কি আসলে। এটাকে সাধারণত ডিনোট করা হয় মিউ দিয়ে, এই যে সিম্বলটা, এটার নাম কি, মিউ। দেখো, গিভেন টু বডিজ অন উইথ ম্যাথ M1 অ্যান্ড আদার ইজ M2, রাইট? তাহলে দ্য ইকুইভ্যালেন্ট ওয়ান বডি প্রবলেম উইথ দ্য, তাহলে এটাকে আমরা দেখো টু বডি, বাট এটাকে আমরা কি করছি, রিপ্লেস করে একটা সিঙ্গেল বডি করছি, ইজ ইট? ওকে, তাহলে ওয়ান বডি প্রবলেম উইথ দ্য পজিশন অফ ওয়ান বডি উইথ রেসপেক্ট টু দ্য আদার অ্যাজ দ্য আননোন ইজ দ্যাট অফ দ্য সিঙ্গেল বডি অফ ম্যাথ। তাহলে আমরা ধরে নিচ্ছি এটা একটা সিঙ্গেল বডির মতো, ঠিক আছে? সেক্ষেত্রে ইকুয়েশনটা কীরকম হবে, মিউ ইকুয়ালস 1 এটা কি, রিডিউস ম্যাথ, মিউ কি, দেখো দেখো ইকুয়েশনটা লিখে এখানে লিখবা যে এটা হচ্ছে রিডিউসড ম্যাথ, রাইট? রিডিউস ম্যাথ মানে কি, যেটা কমে যায়, হ্যাঁ? তাহলে মিউ ইকুয়ালস 1/m প্লাস, এটা M1 হবে, হ্যাঁ, এটা M1 হবে, এটা M2 হবে। মিউ ইকুয়ালস 1/m1 plus 1/m2. Okay, this is the equation, right? এটা সিম্পলিফাই করো, সিম্পলিফাই করলে কি হবে, হ্যাঁ, এটা এলসিএম কত হবে, লসাগু M1 M2, তাহলে M2 প্লাস M1, দ্যাট ইজ আমরা লিখতে পারি M1 প্লাস M2, রাইট? 1/M1 M2, দ্যাট ইজ ডিভাইড করলে M2 প্লাস M1, তাহলে এটা কোথায় চলে যাবে, M1 M2 কোথায় যাবে, উপরে চলে যাবে, তাই না? M1 M2 ডিভাইডেড বাই, এটা নিচে চলে আসবে M1 প্লাস M2। তাহলে এটাই দেখো এখানে দেওয়া আছে ফাইনালি
m1 m2 by m1 plus m2, where the force on this mass is given by the force between the two bodies. Okay, এখন দেখো কিছু প্রপার্টিজ আছে এখানে। দ্য রিডিউস মাস ইজ অলওয়েজ লেস দ্যান অর ইকুয়াল টু দ্য মাস অফ ইচ বডি। রিডিউস মাসটা সবসময় কি হবে, হয় m1 এর চাইতে ছোট হবে অথবা সমান হবে, যে কোনো একটার m1 m2 যেটাই হোক না কেন এর চাইতে হয় ছোট হবে না হলে ইকুয়াল হবে। ইজ ইট ক্লিয়ার? ওকে, এটা হচ্ছে শর্ত, মানে প্রপার্টিজের মধ্যে পড়ে যায় এটা। অ্যান্ড হ্যাজ দ্য রেসিপ্রোকাল অ্যাডিটিভ প্রপার্টি। আমরা ডাইরেক্টলি এটা এইভাবে না লিখে এইভাবেও লিখতে পারি ইচ্ছা করলে, সেম জিনিসই পাবা। ঠিক আছে, 1/μ ইকুয়ালস 1/m1 প্লাস 1/m2। আমরা ইচ্ছা করলে এটা না লিখে এটাও লিখতে পারি, অথবা পরেও তুমি লেখাইতে পারো। এটা সিম্পলিফাই করলে ইউ উইল গেট দ্য সেম ভ্যালু, রাইট? স্যার এগুলো কি ভ্যাকুয়ামে করা হয়? এক্সপেরিমেন্টগুলো কি ভ্যাকুয়ামে করা হয়? অফকোর্স। ইয়ার কি অনেক তা নাহলে তোমার আমরা পরে কেন ভ্যাকুয়ামে করা হয় সেটা পরে আসতেছি। এর পরের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেখানেই বুঝতে পারবা যে ভ্যাকুয়ামে করলে কি হবে আর এয়ারে করলে কি হবে। অলরেডি আমরা কিছুটা ডিসকাস করেছি জি এর ভ্যালু বের করার ক্ষেত্রে। তাহলে এটা ভ্যাকুয়ামে করলে কি পাবো, ইউ উইল গেট দ্য অরিজিনাল ভ্যালু, রাইট? বাট শুধু ইয়ারে যদি করি, ওপেন ইয়ারে, এখানে কি করবে, ইয়ার রেজিস্টিভ ফোর্স কাজ করবে। ঠিক আছে, তখন কিছুটা হলেও কি করবে, ভ্যালুটা কম হবে। হ্যাঁ, ড্যাম্পড অসিলেশন। হোয়াট ইজ ড্যাম্পড অসিলেশন? কে বলতে পারবো? হু ক্যান সে ড্যাম্পড অসিলেশন? একটু আগেও কোশ্চেন করেছিল যে এয়ারে করলে কি হবে। হ্যাঁ, তাহলে ড্যাম্পড অসিলেশনটা কখন আলোচিত হয়? ইয়ার যখন এয়ার থাকবে। তাহলে আমরা যে এই যে পেন্ডুলাম নিয়ে এক্সপেরিমেন্ট করতেছি, তাই না? তারপর তাহলে ফ্রি বডি অসিলেশন, এই জন্য আমরা অনেক সময় বলি যে ফ্রি বডি অসিলেশন, যেটা ফ্রিলি মুভ করতে পারবে, তাই না? এখন দেখো, যদি এয়ারে তুমি একটা পেন্ডুলামকে ঝুলিয়ে সেখান থেকে যদি ববটাকে এক সাইডে নিয়ে ছেড়ে দাও, তাহলে কি হবে, এটা অসিলেট করতে থাকবে। কিন্তু এটা কি সারা জীবন ধরে অসিলেট করতেই থাকবে? নো, একটা সময় কি হয়ে যাবে, এটা অ্যাম্পলিটিউড কমতে 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 একদম জিরো হয়ে যাবে, জিরো হয়ে যাবে। এটা আমরা একটা গ্রাফিক্যালি দেখিয়েছি আর কি। তুমি ইচ্ছা করলে কি করতে পারো, ডায়াগ্রামটা এখানেও একে দেখাইতে পারো। তাহলে আলটিমেটলি আমরা কি পাবো, অ্যাম্পলিটিউড কমতে থাকবে। তাহলে দেখো, দ্য অসিলেশন অফ এ বডি হুজ অ্যাম্পলিটিউড গোজ অন ডিক্রিজিং উইথ টাইম আর ডিফাইন্ড অ্যাজ ড্যাম্পড অসিলেশন। যার অ্যাম্পলিটিউড কোনটা, দিস অন অ্যাম্পলিটিউড, রাইট? রেস্ট পজিশন থেকে পিক পর্যন্ত যে ডিস্টেন্স, সেটাই হচ্ছে কি, অ্যাম্পলিটিউড। আগে করেছি না আমরা অ্যাম্পলিটিউড, দিস ইজ অ্যাম্পলিটিউড। তাহলে অ্যাম্পলিটিউডগুলো কি করবে, হাইটটা কমতে থাকবে। তাহলে ইট ডিপেন্ডস অন, এটা কার সাথে, টাইমের সাথে সাথে। সময় যত যাবে তত অ্যাম্পলিটিউড কি হবে, কমতে থাকবে। কমতে কমতে দেখো কত কমে কমে আসছে আর কি। তাহলে এটাকে বলা হচ্ছে ড্যাম্পড অসিলেশন ইন দিস। তাহলে কেন এই ড্যাম্পড অসিলেশনটা হচ্ছে, অ্যাম্পলিটিউড কেন কমে যাচ্ছে? এয়ার রেজিস্ট্যান্স অর এনি আদার রেজিস্টিভ ফোর্স অর ফ্রিকশন, তাই না? অর ভিসকাসও বলি অনেক সময়। আমরা যদি ওয়াটারের মধ্যে এটা করি তাহলে কি হবে, ভিসকাস, তাই না? তাহলে এইসব কারণে কি হচ্ছে, এই ড্যাম্পড অসিলেশনটা তৈরি হচ্ছে। Vacuum, you know the Newton's first law, right? Yes. What is Newton's first law? Every object tends to remain in a state of motion or rest unless an external
apply to it. একদম মুখস্থ প্রত্যেকটা অবজেক্টে ইনার্শিয়াতে থাকবে হ্যাঁ। থামানো হচ্ছে কোনো ফোর্স দিয়ে তাহলে মোট কথা যে যদি স্টেশনারি থাকে তাহলে ইট উইল রিমেইন স্টেশনারি ফর এভার, আর যদি ইফ ইট ইজ ইন মোশন তাহলে কি হবে, ইট উইল কন্টিনিউ, হ্যাঁ, এবং ফর এভার। যেমন তুমি যদি এখান থেকে কী করো, একবার দৌড়ানো শুরু করো, হ্যাঁ, যদি কোনো ফ্রিকশন না থাকে, আদার্স এক্সটার্নাল ফোর্স যদি অ্যাপ্লাই করা না হয় তাহলে কি হবে, এখন নদী থাক, সাগর থাক, যাই থাক না কেন, পাহাড় পর্বত সব কিছু ডিঙ্গায় কী করবো, ইউ উইল রান, ইউ উইল মুভ, রাইট। এবং একটা সময় দেখা যাবে যে সব ঝরে গিয়ে কঙ্কাল দাঁড়ায় আছে, কঙ্কাল দৌড়াচ্ছে, হ্যাঁ, ইজন্ট ইট? দিস ইজ নিউটনস ফার্স্ট ল অ্যাকচুয়ালি। ওকে, তাহলে damped oscillation clear? It is very important, right? Damped oscillation. How can we overcome the damped oscillation? তার আর বাকি কি হবে, যেহেতু ভ্যাকুমে করা সম্ভব না, আমাদের তো এয়ারে করছি, হ্যাঁ, কিছুই করার নেই। বলো না, মাথায় কিছু আসছে না? আর একটা মানে আর কোন উপায়ে এটাকে ওভারকাম করা যায় বলো? Yes? Any problem? Sorry? New students. Okay. Sit down. Okay. দেখো তাহলে ড্যাম্প অসিলেশনটা কি হচ্ছে, গ্রাজুয়ালি অ্যামপ্লিটিউড কমে যাচ্ছে, রাইট? ওকে, তাহলে হাউ ক্যান উই ওভারকাম দিস ড্যাম্প অসিলেশন? একটা তুমি বলেছো যে ভ্যাকুয়ামে যদি আমরা এক্সপেরিমেন্টটা করি তাহলে কি হবে, ড্যাম্প হবে না, তাহলে এটা অ্যামপ্লিটিউড অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে, রাইট? বাট আমাদের তো কি করতে হবে, যদি আমরা এটাকে এয়ারে করতে গিয়ে যদি কনস্ট্যান্ট অ্যামপ্লিটিউড রাখতে চাই তাহলে উই হ্যাভ টু অ্যাপ্লাই এক্সটার্নাল ফোর্স অন ইট, রাইট? তাহলে আমরা ড্রাইভিং ফোর্স একটা কি করতে পারি, এখানে অ্যাপ্লাই করতে পারি, তাহলে অসিলেশনটা সবসময় কি থাকবে, সেম থাকবে। দিস ইজ কল্ড ফোর্সড অসিলেশন। ঠিক আছে, তাহলে ফোর্স অসিলেশনটা কি, any oscillator driven by the external periodic agency to overcome the damping is known as forced oscillation oscillator or driven oscillator, যেটা মানে অ্যাপ্লাই করে আর কি, যে জিনিসটা কি করবে, এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করবে, তাকে ফোর্স অসিলেটর অথবা ড্রাইভেন অসিলেটর বলা হয়। দ্য ড্রাইভেন বডি doesn't oscillate with its natural frequency, rather it oscillates with frequency of the driver. তাহলে এটা যতক্ষণ পর্যন্ত না ফোর্স অ্যাপ্লাই করছে ততক্ষণ পর্যন্ত এটা কি করবে না, কনস্ট্যান্ট মানে ফ্রিকোয়েন্সি, এক্সটার্নাল ফ্রিকোয়েন্সি একটা অ্যাপ্লাই করতে হবে, তাই না? তাহলে কি হবে, এটা এর অসিলেশনটা কনস্ট্যান্ট থাকবে। মোট কথা ফ্রিকোয়েন্সি এবং অ্যামপ্লিটিউড কনস্ট্যান্ট রাখতে গেলে আমাদের এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করতে হবে। তাহলে দ্য অ্যামপ্লিটিউড অফ দ্য অসিলেটর ডিক্রিজেস ডিউ টু ড্যাম্পিং ফোর্স, বাট অন অ্যাকাউন্ট অফ দ্য এজেন্সি গেইন ফ্রম দ্য এক্সটার্নাল সোর্স, দ্যাট ইজ ড্রাইভার, it remains constant. The amplitude of forced vibration is determined by the difference between the frequency of applied force and the natural frequency. তাহলে অবশ্যই দুটোর কম্বিনেশন দরকার, একটা ড্রাইভিং ফোর্স আর একটা কি ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? In this type of vibration, the body executing vibration initially vibrates with a natural frequency, and due to the presence of external periodic force, the body later vibrates with the frequency of the applied periodic force, যেটা আমরা এক্সটার্নালি অ্যাপ্লাই করব একটা ড্রাইভিং বডি থেকে, ঠিক আছে? এটা অনেক সময় ইলেকট্রিক্যালিও আমরা ইউজ করতে পারি অথবা ম্যানুয়ালিও করতে পারি, ঠিক আছে? তাহলে দেখো এক্সাম্পলটা দেখো, সাউন্ড বোর্ডস অফ স্ট্রিংড ইনস্ট্রুমেন্টস।
ধর একটা গিটার, ঠিক আছে, তাহলে একসময় কি হবে, মানে বা একটা স্ট্রিংকে টেনে ছেড়ে দিলা, ভাইব্রেট করতে থাকলো, মানে এটা কি সবসময় সেম থাকবে? ধীরে ধীরে কী করবে, এটা কমতে থাকবে। তাহলে সাউন্ডটা শোনা যায়, সাউন্ড যখন কমে আসবে তখন আমরা বুঝতে পারবো যে এর অ্যাম্প্লিটিউড কমে যাচ্ছে, তাই না? তাহলে তখন আমরা কি করতে পারি, হয়তো স্ট্রিং দিয়ে আবার কি করতে পারি, স্ট্রিংটাকে ভাইব্রেট করাইতে পারি আবার এক্সটার্নালি, তাহলে আবার সে কী করবে, ইনক্রিজ করবে। তাহলে সবসময় এটা কনস্ট্যান্ট রাখার জন্য কী করতে হবে, সার্টেন পিরিয়ড অফ টাইম এটাকে ভাইব্রেট করাইতে হবে, ঠিক আছে। দিস ইজ দ্য এক্সাম্পল, রাইট? আর এটা ওটারই এক্সপ্লেনেশন আর কি, ডাজন্ট ম্যাটার। তাহলে ফোর্স অসিলেশন সম্বন্ধে ধারণাটা ক্লিয়ার? এনি কোয়েশ্চেন? নো? ওকে দেন। জোর করে আমাদের এক্সপেরিমেন্ট করায় যেতেই হবে, জোর করে, হ্যাঁ, জোর করে ওটাকে কনস্ট্যান্ট রাখতে হবে, মোট কথা ফোর্স অ্যাপ্লাই করে ওটাকে কনস্ট্যান্ট রাখতে হবে। আজকের দিনের লাস্ট টপিক রেজোন্যান্স। দেখো, রেজোন্যান্স সম্বন্ধে ধারণা আছে কারো? আগে করেছো, ইন্টারে করেছো? অনুনাদ, আচ্ছা, অনুনাদ। তাহলে হোয়াট ইজ অনুনাদ? হোয়াট ইজ মিন বাই অনুনাদ? না, বাংলায় বলো দেখি, আমারও একটু জানা দরকার আর কি, অনুনাদটা কি আসলে। তাহলে প্রত্যেকটা অবজেক্টের কি থাকে, একটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি থাকে, এটা নিজস্ব একটা কি থাকে, ফ্রিকোয়েন্সি থাকে। ভাইব্রেট করালে কি হবে, তার ন্যাচারাল ফ্রিকোয়েন্সিতে সে ভাইব্রেট করতে থাকবে, রাইট? এখন অনেক সময় আমরা কি করি, এর সাথে একটা ড্রাইভিং ফোর্স কি করি, অ্যাপ্লাই করি, করলে তাহলে দুটো ফ্রিকোয়েন্সি কি সেম হবে? নাও হতে পারে। বাট যদি কখনো ম্যাচ করে যায় তাহলে কি হবে, এটা অ্যাড হয়ে যাবে, হয়ে অ্যাম্প্লিটিউড কি হবে, অনেক হাই হবে, বেড়ে যাবে, তাহলে ভাইব্রেশন কি হবে, হিউজ। তাহলে ইট ইজ এ স্পেশাল কেস অফ ফোর্স ভাইব্রেশনস where the frequency of external periodic force, that is driving force, matches with the natural frequency of the vibrating body. Okay, as a result the oscillating body begins to vibrate such that its amplitude increases at each step and ultimately it has a large amplitude. Such a phenomenon is known as resonance and corresponding vibrations are known as resonance vibrations. তাহলে যখন ন্যাচারাল ফ্রিকোয়েন্সি ড্রাইভিং ফ্রিকোয়েন্সির সাথে কি হয়ে যায়, ম্যাচ করে যায়, তখন ইট উইল ভাইব্রেট উইথ কি ভেরি হাই অ্যাম্প্লিটিউড। তাহলে ভাইব্রেশন তো অনেক বেশি হবে, ঠিক আছে। শুধু বেশি হবে তা না, একটা এক্সাম্পল দিতে পারি। এক্সাম্পল এখানে একটু ছোট্ট একটা এক্সাম্পল দেওয়া আছে, দ্য ব্রেকিং অফ গ্লাস ডিউ টু সাউন্ড। তাহলে অনেক সময় তুমি যদি একটা গ্লাসের কি থাকে, এর নিজস্ব ফ্রিকোয়েন্সি আছে, তাহলে এখানে যদি কোনোভাবে মিউজিক দাও বা যে কোনোভাবেই হোক না কেন, অনেক সময় মিউজিক্যাল ইয়েগুলোতেও হয় এরকম, গ্লাস হঠাৎ করে কী হয়ে যায়, ঠাস করে ফেটে যায়, গ্লাস ফেটে যায়। আমি এক্সাম্পল বলছি, চারদিকে চারটা সাউন্ড বক্স থেকে তারপর গান ছাড়া মাঝখানে সব ছেলেদের পরীক্ষা দেয়, এরকম কি ট্রেনিং করায় স্যার আর্মিতে? তাদের মানে অ্যাটেনশন চেক করার জন্য কতটা অ্যাটেনটিভ হতে পারে। I don't know. I have no idea about it. Okay. তাহলে যে জিনিসটা আমরা জানলাম যে দ্য ব্রেকিং অফ গ্লাস ডিউ টু সাউন্ড, তাহলে সাউন্ডের একটা ফ্রিকোয়েন্সি আছে এক্সট্রা, এটা হচ্ছে এক্সটার্নাল ফ্রিকোয়েন্সি, রাইট? আর গ্লাসের নিজস্ব একটা ফ্রিকোয়েন্সি আছে, তাহলে দুটো যখন ম্যাচ করে যাবে তখন কী হবে, এটার অ্যাম্প্লিটিউড অনেক হাই হয়ে যাবে এবং ভাইব্রেট করবে অনেক বেশি, তখন এটা ফেটে যাবে, ঠিক আছে। তাহলে এরকম অনেকগুলো ঘটনা ঘটেছে, যেমন ইউকের মিলেনিয়াম একটা ব্রিজ আছে, বুঝছো, ইউকের এখনও আছে মিলেনিয়াম ব্রিজ, যেটা সেটা একসময় রিপেয়ার করা হয়। কেন রিপেয়ার করা হয়, মিলেনিয়াম ব্রিজের উপর দিয়ে যখন মানুষ যাতায়াত করতো, এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ ছিল একটা, এই ওটা কি নদীর জন্য, ওটা
হ্যাঁ, টেমস নদী মনে হয়, টেমস নদীর উপরে একটা ব্রিজ ছিল, মিলেনিয়াম ব্রিজ। তো এত ভাইব্রেশন হওয়া শুরু করলো, তখন দেখা গেল কি যে ওটা যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে যেতে পারে। বুঝতে পেরেছ? মানে মানুষ যখন যাতায়াত করে তা অনেকের স্টেপ তো একসাথে পড়ে, রাইট? তখন এটার যে ভাইব্রেশন হয় সেটার অ্যাম্পলিটিউড অনেক হাই হয়। তো তারা তখন এটা বন্ধ করে দেয়, কিছুদিনের জন্য বন্ধ করে দিয়ে তারা এটার ইয়েটাকে কমিয়ে নিয়ে আসে, বুঝছো তো, যেন এটা ম্যাচ না করে, রেজোনেন্স যেন না হয়, রেজোনেন্স তারা কমিয়ে নিয়ে আসে রেজোনেন্স ফ্রিকোয়েন্সিটাকে। তাহলে এইভাবে মিলেনিয়াম ব্রিজটাকে রিপেয়ার করা হয়। আর এর আগের একটা ঘটনা আছে, বহু আগে, আমি দেশটার নাম ভুলে গেছি, এদার ফ্রান্স হবে অথবা স্পেন হবে আর কি। সেখানে একটা ব্রিজ ছিল, তো ব্রিজে ওই তোমার সোলজাররা মার্চ পাস করে যাচ্ছিলো আর কি। তো সোলজাররা কী করে, লেফট রাইট করে যায়, তো তাহলে সবার স্টেপ কিন্তু একসাথে পড়ে, রাইট? যখন স্টেপ দেয় তারা একসাথে পড়ে। তো ওই যখন তারা মানে খালি পায়ে লেফট রাইট করে যখন পার হচ্ছিল, তো তখন রেজোনেন্স তৈরি হয়। তারা যখন মাঝামাঝি যায়, মানে অনেক দূর পর্যন্ত যাওয়ার পরে ওই ব্রিজে একটা ভাইব্রেশন তৈরি হয়, মানে ভেরি হাই অ্যাম্পলিটিউড তৈরি হয়, বিকজ অফ কি, রেজোনেন্স। তারা যে মার্চ করছিল, যে সাউন্ডটা হয়, তাহলে দুটো ম্যাচ করার পরে তাহলে এই শুধু চিন্তা করো তাহলে, যে যখন রেজোনেন্স হয় তখন এই ব্রিজটা ভেঙে পড়ে, কলাপস করে যায়। ভেঙে পড়ার পর অন্তত কয়েক হাজার সোলজার্স মারা যায় ওখানে পানিতে পড়ে। তখনকার টেকনোলজি তো এত হাই ছিল না, তাই না? তখন ব্রিজ তৈরি করেছে, তারা তো আর এইভাবে ক্যালকুলেশন করেনি যে এতজন সোলজার্সের উপর দিয়ে যাবে, রেজোনেন্স তৈরি হবে, হ্যাঁ, বা এইভাবে ম্যাচ করে যাবে যে দুটা ফ্রিকোয়েন্সি, তারা কল্পনাও করতে পারেনি। তো যার ফলে এটা কলাপস করে যায় এবং অনেকগুলো সোলজার্স মারা যায়। তো রেজোনেন্সের এরকম অনেকগুলো ঘটনা আছে আর কি। তো শুধু অপেরা হাউসগুলো আছে না, অপেরা হাউসেও এরকম, যে আমি যেমন গ্লাসের ইয়েগুলো বললাম আর কি, অপেরা হাউসগুলোতে এরকম হয়, মিউজিক চলে। তো মিউজিক যখন হাই মানে ফ্রিকোয়েন্সির মিউজিক চলে, তখন দেখা যায় যে ওই ওখানে যে গ্লাসগুলো থাকে, গ্লাসের তৈরি যে জিনিসগুলো থাকে, অ্যাকচুয়ালি তোমার বলতে পারো যে যেগুলো ড্রিঙ্কিং ইয়ে থাকে আর কি, গ্লাস থাকে, তাহলে অনেক সময় রেজোনেন্স তৈরি হয়ে যায়। রেজোনেন্স তৈরি হয়ে গেলে ওই গ্লাসগুলো একদম ঠাস ঠাস করে ফেটে যায়। বুঝতে পেরেছ? এরকম অনেক ঘটনাই আছে। তো যাই হোক, দিজ আর দ্য এক্সাম্পলস অফ রেজোনেন্স। তাহলে আমরা হারমোনিক মোশনের চ্যাপ্টারটা অলমোস্ট মানে শেষ করে দিলাম। এখানে আমি যে নেক্সট ক্লাসে যে কাজটা করব, হয়তো একটা রিভিশন ক্লাস নিব, তারপরের ক্লাসে আমি একটা কুইজ নেব, ঠিক আছে? সো হ্যাঁ, আমি আজকেই পাঠিয়ে দেবো, সবগুলো পাঠানোর ব্যবস্থা করব। তাহলে কুইজ, তোমাদের যে কাজটা থাকবে, জাস্ট তোমরা ইনফর্ম করবা তোমাদের আদার্স যারা ফ্রেন্ডস ক্লাসমেট আছে আর কি, তাদেরকে গ্রুপে জানিয়ে দিবা যে পরের ক্লাসে, নেক্সট ক্লাস, তার পরের ক্লাসে আমি কুইজটা নেব 10 মার্কসের, ওকে, যেটা সিটি হিসেবে কাউন্ট হবে। জাস্ট আগামীকাল একটা ক্লাস আছে, তার পরের ক্লাসেই, ঠিক আছে? আমি দিয়ে দেবো, বললাম তো আজকেই দিয়ে দেবো, আজকে দেওয়ার ব্যবস্থা করবো তোমাদের গ্রুপে। তাহলে এর আগামীকালকের পরের ক্লাসে তোমাদের কুইজ হবে এবং সেটা সিটি হিসেবে কাউন্ট হবে, ওকে? তাহলে এই মার্কটা কিন্তু তোমাদের আলটিমেটলি সেমিস্টার ফাইনালে গিয়ে অ্যাড হবে।